হ্যালো এভরিওয়ান, আজ আমরা পৌনঃপুনিক বিন্দু বসানোর নিয়ম থেকে আজকের ক্লাস শুরু করব। অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশে একটি অঙ্ক আবৃত হলে সে অঙ্কের উপর পৌনঃপুনিক বিন্দু বসাতে হয়। আবার অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশে একাধিক অঙ্ক আবৃত হলে কেবলমাত্র প্রথম ও শেষ অঙ্কের উপর পৌনঃপুনিক বিন্দু বসাতে হয়। এই পৌনঃপুনিক বিন্দু বসানোর মাধ্যমে আমরা বুঝব যে কোন সংখ্যাগুলো আবৃত হচ্ছে। আমি আবার বলি, এই পৌনঃপুনিক বিন্দু বসানোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোন সংখ্যাগুলো আবৃত হচ্ছে। যেমন ধরো 2.555 ডট ডট ডট, এটি একটি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। এখানে দশমিক বিন্দুর পরে 5 সংখ্যাটি আবৃত হচ্ছে। তাহলে আমরা এইটা যদি পৌনঃপুনিক বিন্দু বসানোর মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে জিনিসটা এমন হবে 2.5, তার উপরে পৌনঃপুনিক চিহ্ন, এই ডট চিহ্নকে পৌনঃপুনিক চিহ্ন বলা হয়। এখন 4.66666 মানে দশমিক বিন্দুর পরে 6 সংখ্যাটি আবৃত হতেই আছে। তাহলে আমরা এইটা যদি পৌনঃপুনিকের মাধ্যমে প্রকাশ করি, তাহলে আমরা এইভাবে লিখব 4.6 উপরে পৌনঃপুনিক। এইবার 3.121212, তার মানে এইটার ক্ষেত্রে দশমিক বিন্দুর পরে একের অধিক সংখ্যা আবৃত হচ্ছে, যেটা হচ্ছে 1 এবং 2। তাহলে আমরা প্রথম ও শেষ সংখ্যার উপরে পৌনঃপুনিক বিন্দু বসানোর মাধ্যমে এইটা প্রকাশ করতে পারি। যেমন 3.1 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক। আবার 0.5757, এক্ষেত্রেও একের অধিক সংখ্যা আবৃত হচ্ছে। তাহলে আমরা এটা লিখতে পারি 0.5 পৌনঃপুনিক 7 পৌনঃপুনিক। এইবার এইটা লক্ষ্য করি 1.1234234, এখানে 234 অর্থাৎ এই 2, 3 আর 4 এই তিনটি সংখ্যা আবৃত হচ্ছে। তাহলে এইটা আমরা যদি পৌনঃপুনিকের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে এইটা এইভাবে লিখব 1.1। এখানে 1টা আমরা আগে লিখে নেব, যেহেতু 1 আবৃত হচ্ছে না, এটি হচ্ছে অনাবৃত্ত অংশ, অর্থাৎ আবৃত হচ্ছে না যে অংশ সেটাই অনাবৃত্ত অংশ। তাহলে অনাবৃত্ত অংশটি আমরা দশমিক বিন্দুর পরে লিখে নিলাম। এইবার যেইটা আবৃত হচ্ছে অর্থাৎ 234 সেটা আমরা লিখে নেব 234। এইবার আমরা জানি একের অধিক সংখ্যা আবৃত হলে প্রথম আর শেষ সংখ্যার উপরে পৌনঃপুনিক চিহ্ন দিলেই সেটা পৌনঃপুনিক বিন্দুর মাধ্যমে প্রকাশ পায়, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোন সংখ্যাগুলো আবৃত হচ্ছে। তাহলে আমরা এখান থেকে বুঝবো যে এই অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশে 2, 3 আর 4 আবৃত হচ্ছে, কারণ 2, 3, 4 এর প্রথমে পৌনঃপুনিক আছে আর শেষে পৌনঃপুনিক আছে। এইবার -6.45232323, এইটা আমরা লক্ষ্য করি। এখানে 2, 3 অর্থাৎ 2, 3, 2, 3 এইভাবে আবৃত হচ্ছে। এইটাকে আমরা যদি পৌনঃপুনিক বিন্দুর মাধ্যমে লিখতে চাই, তাহলে এইভাবে লিখব -6.4545টা আগে লিখে নেব, যেহেতু 45 আবৃত হচ্ছে না, অর্থাৎ অনাবৃত্ত অংশ, আর যেটা আবৃত হচ্ছে সেই সংখ্যাগুলো আমি লিখে নেব। এইবার প্রথম আর শেষ বিন্দুর উপরে পৌনঃপুনিক চিহ্ন দিলেই হবে। আগের উদাহরণের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করব, আমাদের সংখ্যা যতই হোক না কেন, অর্থাৎ আবৃত্ত যত সংখ্যাই হোক না কেন, শুধুমাত্র প্রথম আর শেষ সংখ্যার উপরে পৌনঃপুনিক চিহ্ন দেব। আবৃত্ত যদি 200টা সংখ্যাও হয়, তাহলে ওই 200টা সংখ্যার ভিতরে প্রথম আর 200 নম্বর সংখ্যার উপরে পৌনঃপুনিক চিহ্ন দেব। এইবার -7.16457 এখানে -7.16 আমরা আগে লিখে নেব, যেহেতু 16 আবৃত হচ্ছে না। এইবার 457 যেহেতু আবৃত হচ্ছে, তাহলে 457-এর এইটা আমরা লিখে নেব। এখানে দেখা যাচ্ছে যে 457 যেহেতু আবৃত হচ্ছে, তাই 457-এর প্রথম আর শেষ সংখ্যার উপরে পৌনঃপুনিক চিহ্ন দিলেই হবে। তাহলে এইটার মাধ্যমে আমরা বুঝবো যে এই অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যায় 7.16 এর পর থেকে 457 সংখ্যাটি আবৃত হতেই আছে। এইবার 5.00 আমরা যদি কোনো সংখ্যা কল্পনা করি, যেমন
3, 2, 4 এই প্রত্যেকটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা জানি এর পরে দশমিক বিন্দু থাকে। যেহেতু দশমিক বিন্দুর পরে আমরা কোনো সংখ্যা লিখি না, তাই আমরা বুঝতে পারি যে এই দশমিক বিন্দুর পরে শূন্য আছে, এইভাবে, অর্থাৎ শূন্য চলমান আছে, অর্থাৎ শূন্য আবৃত হতেই আছে। তাহলে এইটাকে আমরা যদি পৌনঃপুনিক চিহ্নর মাধ্যমে লিখতে চাই তাহলে 3.0 পৌনঃপুনিক এইভাবে লিখব। তাহলে এটাকে যদি আমরা পৌনঃপুনিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে যেহেতু শূন্য আবৃত হতেই আছে তাহলে শূন্য এর উপরে আমরা পৌনঃপুনিক চিহ্ন দেব। এইবার 5.000 এইটাও ঠিক একইভাবে আমরা করব, অর্থাৎ 5 পয়েন্ট লিখে পয়েন্টের পরে যেহেতু শূন্য আবৃত হচ্ছে অর্থাৎ শূন্যর উপরে আমরা আবৃত চিহ্ন বসাবো, অর্থাৎ পৌনঃপুনিক চিহ্ন বসাবো। -2.000 এইটাকে আমরা সেমভাবে -2.0 পৌনঃপুনিক চিহ্ন বসাবো। আবার 0.323232 তার মানে এখানে 3 আর 2 আবৃত হচ্ছে, তাহলে 0.3 আর 2 লেখার পরে যে দুইটি সংখ্যা আবৃত হচ্ছে তার প্রথমটি ও তার শেষেরটির উপরে আমরা পৌনঃপুনিক চিহ্ন বসাবো। এটাই হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশের পৌনঃপুনিক চিহ্ন দ্বারা প্রকাশিত রূপ। আমরা একটা কথা মাথায় রাখব, অসীম আবৃত দশমিক ভগ্নাংশ কেবলমাত্র মূলদ সংখ্যার ক্ষেত্রেই সম্ভব। আমরা জানি মূলদ সংখ্যাকে দুইভাবে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়, একটি হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা, অপরটি হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। তার মানে বলা যায় যে একমাত্র মূলদ সংখ্যার ক্ষেত্রেই আমরা এই অসীম আবৃত দশমিক ভগ্নাংশ পেয়ে থাকি। তার মানে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ কেবলমাত্র মূলদ সংখ্যার ক্ষেত্রেই সম্ভব, অমূলদ সংখ্যার ক্ষেত্রে এটি সম্ভব না। যেমন অমূলদ সংখ্যার একটি উদাহরণ এই যে এই জায়গায় এখানে 26.25432 অর্থাৎ এমন একটি অসীম দশমিক সংখ্যা দেওয়া রয়েছে যেখানে দশমিক বিন্দুর পরে সংখ্যাগুলো এলোমেলোভাবে আছে, অর্থাৎ কোনো সংখ্যায় আবৃত হচ্ছে না। তার মানে এটা আমরা বলতে পারবো যে এটি একটি অমূলদ সংখ্যার ভিতরে পড়ে, অর্থাৎ এটাকে পৌনঃপুনিক চিহ্নের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো না। এটি একটি অমূলদ সংখ্যার ভিতরে পড়ায় এটি আমরা পৌনঃপুনিক চিহ্ন এর মাধ্যমে প্রকাশ করতে পারবো না। এইভাবেই চলতে থাকবে, তাহলে এটি একটি অমূলদ সংখ্যা। কেবলমাত্র মূলদ সংখ্যার ক্ষেত্রেই অসীম আবৃত দশমিক ভগ্নাংশ সম্ভব, যেটাকে আমরা পৌনঃপুনিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারবো। এইবার আসি এই উদাহরণে, এখানে 12.52316 এইভাবে চলমান আছে, অর্থাৎ দশমিক বিন্দুর পরে 5 অনাবৃত্ত অংশ লেখার পরে 2316 অর্থাৎ 2, 3, 1 ও 6 বারবার আবৃত্ত হচ্ছে। তাহলে এইটা আমরা পৌনঃপুনিকের মাধ্যমে যদি লিখতে চাই তাহলে প্রথমটির উপরে পৌনঃপুনিক চিহ্ন দেব আর শেষেরটির উপরে পৌনঃপুনিক চিহ্ন দেব। তাহলে এইটাই হচ্ছে এই অসীম আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যার পৌনঃপুনিক দ্বারা প্রকাশিত রূপ। এইবার -37.52474747 এইভাবেই চলমান আছে। এইটাকে যদি আমরা প্রকাশ করতে চাই, যেহেতু 52 অনাবৃত্ত অংশ তাহলে 52কে আমরা এইভাবেই লিখে নেব, আর যেটা আবৃত্ত হচ্ছে সেইটাকে আমরা লিখব, আর প্রথমটা আর শেষের উপরে আমরা পৌনঃপুনিক চিহ্ন বসাবো। এইবার এই উদাহরণে দেখা যাচ্ছে যে 0.37543754 এইভাবে চলমান আছে, অর্থাৎ দশমিক বিন্দুর পরে যেইগুলো আবৃত্ত অংশ অর্থাৎ 3, 7, 5 ও 4 সেইটা আমরা আগে লিখে নেব 3, 7, 5, 4। যেখানে এটা পৌনঃপুনিকের মাধ্যমে প্রকাশ করার জন্য প্রথমটির উপরে পৌনঃপুনিক চিহ্ন দেব এবং শেষেরটির উপরে পৌনঃপুনিক চিহ্ন দেব। এটাই হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যার পৌনঃপুনিক দ্বারা প্রকাশিত রূপ। আশা করি পৌনঃপুনিক বিন্দু বসানোর নিয়মগুলো আমরা বুঝতে পারছি। এইবার আমরা এই চার্টের দিকে লক্ষ্য করি। প্রথমে 3/4 একটি সংখ্যা দেওয়া আছে। প্রথমত এই সংখ্যাটি একটি বাস্তব সংখ্যা, তাহলে বাস্তব সংখ্যার ঘরে আমরা টিক দিই। এইবার এটি যেহেতু p/q আকারে প্রকাশ করা যায় তাহলে এটি একটি মূলদ সংখ্যা, তাহলে এই ঘরে টিক দিই। আবার এটিকে যেহেতু দশমিকে প্রকাশ করার পরে
একটি সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা পাচ্ছি, তাহলে এটি একটি অমূলদ সংখ্যা নয়। কেননা আমরা জানি অমূলদ সংখ্যার ক্ষেত্রে অমূলদ সংখ্যাকে যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে সেটি অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশে রূপান্তরিত হয়। কিন্তু এখানে দশমিক বিন্দুর পরে সংখ্যা আবৃত্তও হচ্ছে না, আবার এটি সীমা আছে এমন একটি সংখ্যা, অর্থাৎ দশমিক বিন্দুর পরে শুধুমাত্র দুইটি সংখ্যা আছে। তাহলে এটি একটি সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা যা মূলদ সংখ্যার ভিতরে পড়ে, যেটি একটি অমূলদ সংখ্যা নয়। তাহলে এখানে আমরা ক্রস দিই। যেহেতু 3/4 একটি ধনাত্মক সংখ্যা অর্থাৎ শূন্য অপেক্ষা বড়, তাহলে এখানে টিক দিই। 3/4 শূন্য অপেক্ষা ছোট না হয় এটি ঋণাত্মক সংখ্যা নয়। আবার 3/4কে যেহেতু p/q আকারে প্রকাশ করা যায়, তাহলে এটি ভগ্নাংশ সংখ্যা। আবার একইভাবে এটি সাধারণ ভগ্নাংশ সংখ্যা, কারণ সাধারণ ভগ্নাংশ সংখ্যা এর অপর নামই হচ্ছে শুধু ভগ্নাংশ সংখ্যা। তাহলে 3/4 হচ্ছে সাধারণ ভগ্নাংশ সংখ্যা। আবার 3/4কে যেহেতু আমরা ভাগ করে দেখলাম 0.75 আসছে, তাহলে এটি একটি সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। এটি একটি সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা যেটি কিনা আবৃত্ত হচ্ছে না। তাহলে 3/4 যেহেতু আমাদের 0.75 দশমিক ভগ্নাংশ সংখ্যা এর মান দিচ্ছে, তাহলে এটি একটি সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা, যে ভগ্নাংশ সংখ্যার সীমা আছে। আবার 5কে যেহেতু p/q আকারে প্রকাশ করা যায় 5/1, তাহলে এটি একটি মূলদ সংখ্যা। আর আমরা জানি সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, কিন্তু অমূলদ সংখ্যা নয়। তাহলে 5/1 অর্থাৎ 5 এটি কিন্তু অমূলদ সংখ্যা নয়। আবার 5 যেহেতু শূন্য অপেক্ষা বড়, তাই এটি ধনাত্মক সংখ্যা। 5 যেহেতু শূন্য অপেক্ষা ছোট নয়, তাহলে এটি ঋণাত্মক সংখ্যা নয়। আবার 5কে যেহেতু p/q আকারে প্রকাশ করা যায়, আবার p/q আকারে প্রকাশ করা গেলেও আমরা জানি সাধারণ ভগ্নাংশ সংখ্যা হতে হলে নিচের হর 1-এর সমান হওয়া যাবে না, তাহলে এটি সাধারণ ভগ্নাংশ সংখ্যা নয়। আবার এটি একটি দশমিক ভগ্নাংশ সংখ্যাও বলতে পারবো আমরা, কারণ 5কে 5.00 এইভাবে লিখতে পারবো। তাহলে এটি একটি দশমিক ভগ্নাংশ সংখ্যা। সেই সাথে যেহেতু শূন্য এর আবৃত্ত হতেই আছে, তাহলে এটি একটি দশমিক ভগ্নাংশ যাকে আমরা অসীম আবৃত্ত বলতে পারবো। তাহলে 5 হচ্ছে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা। ও হ্যাঁ, 3/4 এটিকে যেহেতু আমরা অসীম আবৃত্ত অথবা অসীম অনাবৃত্ত কোনোভাবে প্রকাশ করতে পারবো না, তাহলে 3/4 এদের কোনোটিই নয়। কারণ 3কে 4 দ্বারা ভাগ দিলে ভাগফলের মান আসছে 0.75, যেটি হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যার ভিতরে পড়ে। কিন্তু এটি যেহেতু অসীম সংখ্যাও নয়, আবার কোনো আবৃত্ত সংখ্যাও নয়, তাই দুটির কোনোটিই নয়। আবার 5কে যেহেতু আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে পাই 5.000... আর শূন্যের যেহেতু সীমা নেই, অসংখ্য আছে, তাহলে 5.000 একে আমরা সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা বলতে পারবো না, তাহলে এইটি হবে না। 5 শুধু হচ্ছে দশমিক ভগ্নাংশ সংখ্যা, যেটি কিনা অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা। আবার শূন্য যেহেতু আবৃত্ত হতেই আছে, তাহলে এটি একটি অসীম অনাবৃত্ত ভগ্নাংশ সংখ্যা নয়, কারণ এখানে আবৃত্ত হচ্ছে। আর আমরা যেহেতু বলতে পারছি শূন্য আবৃত্ত হচ্ছে, তাহলে এটি অসীম অনাবৃত্ত নয়। এবার আসি -7 নিয়ে। -7 যেহেতু p/q আকারে প্রকাশযোগ্য, তাহলে -7 একটি মূলদ সংখ্যা। আবার -7 যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে -7 অমূলদ সংখ্যা নয়। আবার -7 যেহেতু শূন্য অপেক্ষা ছোট, তাহলে -7 হচ্ছে ঋণাত্মক সংখ্যা। আবার -7 কিন্তু শূন্য অপেক্ষা বড় নয়, তাহলে এটি ধনাত্মক সংখ্যা নয়। এখানে ভুল করে টিক পড়ে গিয়েছে। আবার -7কে যেহেতু p/q আকারে প্রকাশ করা গেলেও এটি সাধারণ ভগ্নাংশ এর ভিতরে পড়ে না, কারণ -7কে আমরা লিখি -7/1, অর্থাৎ নিচের হরটা 1 হয়ে যাচ্ছে, তাই এটি সাধারণ ভগ্নাংশ সংখ্যাও নয়। সেই সাথে এটি শূন্য অপেক্ষা ছোট হয়, ধনাত্মক সংখ্যাও নয়। আবার -7কে আমরা লিখতে পারি
অর্থাৎ দশমিক বিন্দুর পরে শূন্য চলমান আছে, তাহলে এটি একটি দশমিক ভগ্নাংশ সংখ্যা। আবার যেহেতু শূন্য আবৃত হতেই আছে তাহলে এটি একটি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। যেহেতু শূন্য এর সীমা নেই, তাহলে এটি সসীম নয়। শূন্য যেহেতু অসীম আকারে চলছে। আবার দশমিক বিন্দুর পরে যেহেতু শূন্য এর সীমা নেই, তাহলে এটি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা হলেও এটি অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ নয়, কারণ দশমিক বিন্দুর পরে শূন্য আবৃত্ত হচ্ছে, তাই এটি অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা নয়। এইবার আসি √13 নিয়ে। তাহলে √13 ভিতরে 13 যেহেতু স্বাভাবিক সংখ্যা, তাহলে এটি পূর্ণবর্গ নয় এমন একটি সংখ্যা যার মাথার উপরে রুট আছে। তাহলে √13 একটি অমূলদ সংখ্যা। আর √13কে যেহেতু p/q আকারে প্রকাশ করা যায় না, যেমন √13, এটিকে যদি আমরা p/q আকারে প্রকাশ করতে চাই, এই বাটনটা টিপার মাধ্যমে এটি এইভাবেই থেকে যাচ্ছে, যেখানে আমরা 3/4কে p/q আকারে প্রকাশ করতে পারছিলাম এই যে, কিন্তু √13কে আমরা p/q আকারে প্রকাশ করতে পারছি না, তাহলে এটি একটি মূলদ সংখ্যা নয়। আবার এটি শূন্য অপেক্ষা বড় হওয়ায় ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা নয়। আবার এটিকে যেহেতু আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না, তাই এটি সাধারণ ভগ্নাংশ সংখ্যা নয়। আবার এটিকে আমরা দশমিক ভগ্নাংশ সংখ্যায় প্রকাশ করতে পারবো, তাহলে এটি দশমিক ভগ্নাংশ সংখ্যা। আবার দশমিক বিন্দুর পরে যেহেতু অঙ্ক সংখ্যার সীমা নেই, আবার আমরা জানি সকল অমূলদ সংখ্যায় অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা, তাহলে √13 যেহেতু একটি অমূলদ সংখ্যা, তাই আমরা বলতে পারি √13 হচ্ছে একটি অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা। আর যেহেতু দশমিক বিন্দুর পরে √13 অঙ্ক সংখ্যার সীমা নেই, অর্থাৎ চলমান আছে অসীম পর্যন্ত, তাহলে এটি সসীম নয়। আবার এটি একই সাথে অসীম আবৃত্তও নয়, কেননা দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যা আবৃত হচ্ছে না। আবার শূন্য, আমরা জানি শূন্য হচ্ছে একটি মূলদ সংখ্যা, কারণ সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, যেহেতু শূন্য হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। আবার শূন্যকে অমূলদ সংখ্যা আমরা বলতে পারবো না, কেননা আমরা আগেই বলছি শূন্য হচ্ছে একটি মূলদ সংখ্যা। আর যারাই মূলদ সংখ্যা তারা কখনোই অমূলদ সংখ্যা নয়। শূন্য এর মান যেহেতু শূন্যের সমানে, তাহলে শূন্যকে ধনাত্মক সংখ্যা বলতে পারবো না। শূন্য একটি নিউট্রাল সংখ্যা, অর্থাৎ শূন্যকে আমরা ধনাত্মকও বলতে পারবো না, শূন্যকে আমরা ঋণাত্মকও বলতে পারবো না। আবার শূন্যকে যেহেতু p/q আকারে প্রকাশ করা যায়, যেমন শূন্যকে 4 দ্বারা ভাগ দিলে মান শূন্যই আসে, তাহলে প্রকাশযোগ্য সকল সংখ্যা যেহেতু ভগ্নাংশ সংখ্যা বা সাধারণ ভগ্নাংশ সংখ্যা, তাহলে শূন্য একটি সাধারণ ভগ্নাংশ সংখ্যা। আবার শূন্যকে যেহেতু দশমিক ভগ্নাংশ সংখ্যাতে প্রকাশ করা যায়, যেমন 0.00... তাহলে এটি একটি দশমিক ভগ্নাংশ সংখ্যা। শূন্য এর ক্ষেত্রে দশমিক বিন্দুর পরে যেহেতু শূন্য আবৃত হতেই আছে, তাহলে এটি একটি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। শূন্যের পরে যেহেতু 000 অর্থাৎ আবৃত হতেই আছে, তাহলে এটি একটি অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা নয়। তাহলে এখানে ভুল করে টিক পড়ে গেছে, এটি নয়। শূন্যের পরে দশমিক বিন্দুর পরে শূন্য আবৃত হতেই আছে, তাহলে এটি অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ নয়। এইবার শূন্য এর পরে যেহেতু অঙ্ক সংখ্যা অর্থাৎ শূন্য চলমান আছে, তাহলে এটি সসীমও নয়, এটি একটি অসীম। এইবার আসি 1কে যেহেতু p/q আকারে প্রকাশ করা যায়, তাহলে 1 একটি মূলদ সংখ্যা। আবার 1কে যেহেতু p/q আকারে প্রকাশ করা যায়, যেহেতু এটি মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে এটি একটি অমূলদ সংখ্যা নয়। আবার 1 যেহেতু শূন্য অপেক্ষা বড়, তাহলে একইভাবে এটি ধনাত্মক সংখ্যা। যেহেতু এটি শূন্য অপেক্ষা বড়, তাই ঋণাত্মক সংখ্যা নয়। আবার 1কে যেহেতু p/q আকারে প্রকাশ করা গেলেও নিচের হর 1 হয়ে যাচ্ছে, তাহলে এটি সাধারণ ভগ্নাংশ সংখ্যা নয়। আবার 1কে যেহেতু দশমিক ভগ্নাংশ সংখ্যা আকারেও প্রকাশ করা যায়, তাহলে এটি একটি দশমিক ভগ্নাংশ সংখ্যা। যেহেতু দশমিক বিন্দুর পরে শূন্য আবৃত্ত হতেই আছে, তাহলে এটি একটি অসীম আবৃত্ত
দশমিক ভগ্নাংশ সংখ্যা। তাহলে 1.00 অর্থাৎ শূন্য আবৃত্ত হতেই আছে, তাহলে 1 একটি অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যাও বটে। কিন্তু দশমিক বিন্দুর পরে শূন্য যেহেতু অসীম পর্যন্ত চলমান, তাহলে এটি সসীম নয়। আবার একই সাথে এটি অসীম অনাবৃত্ত নয়, কারণ যেহেতু দশমিক বিন্দুর পরে শূন্য আবৃত্ত হচ্ছে। এইবার 9কে 7 দ্বারা ভাগ দিলে আমরা পাচ্ছি 1.2857 ইত্যাদি। আর আমরা জানি যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তারা হচ্ছে মূলদ সংখ্যা, তাহলে এটি একটি মূলদ সংখ্যা। আর সকল মূলদ সংখ্যাকে আমরা দুইটি দশমিক ভগ্নাংশ সংখ্যায় ভাগ করতে পারবো, যেটি হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা আর একটি হচ্ছে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা। তাহলে 9কে 7 দিয়ে ভাগ দেওয়ার মাধ্যমে যেহেতু দশমিক বিন্দুর পরে সংখ্যা আবৃত্ত হচ্ছে না, তাহলে এটি একটি সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। তাহলে দশমিক বিন্দুর পরে যেহেতু অঙ্ক সংখ্যার সীমা আছে, যেহেতু আমরা আবার জানি যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেমন এই বাটনটা টিপলে আবার 1/2/7 হয়ে যাচ্ছে, তাহলে 9/7কে আমরা সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা বলতে পারবো। যেহেতু এটি p/q আকারে প্রকাশ করা যায়, তাহলে এটিকে আবার মূলদ সংখ্যাও বলতে পারবো, কিন্তু এটি অমূলদ সংখ্যা নয়। আবার এটি শূন্য অপেক্ষা বড় হওয়ায় ধনাত্মক সংখ্যা বলতে পারবো, শূন্য অপেক্ষা বড় হয় এটি ঋণাত্মক সংখ্যা বলতে পারবো না। আবার p/q আকারে প্রকাশযোগ্য, যেখানে হর 1-এর সমান নয়, তাহলে এটি সাধারণ ভগ্নাংশ সংখ্যাও। আবার এটি যেহেতু p/q আকারের প্রকাশযোগ্য, তাহলে আমরা জানি p/q আকারের প্রকাশযোগ্য সকল সংখ্যাই মূলদ সংখ্যা। তাহলে 9কে 7 দ্বারা ভাগ দিলে আমরা পাচ্ছি এই দশমিক ভগ্নাংশ সংখ্যাটি। যেহেতু দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যার সীমা আছে, তাহলে এটি সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। কিন্তু দশমিক বিন্দুর পরে যেহেতু অঙ্ক সংখ্যার সীমা আছে, আবার এটি আবৃত্তও নয়, তাহলে এটি অসীম আবৃত্তও নয়, অসীম অনাবৃত্তও নয়। কেননা এটি প্রথমত সসীম একটি দশমিক ভগ্নাংশ সংখ্যা, তাই এটি অসীম আবৃত্ত নয়। এবার আসি 12কে নিয়ে। 12কে যেহেতু আমরা বলতে পারি p/q আকারে প্রকাশযোগ্য, তাহলে 12 একটি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা হলে এটি একটি অমূলদ সংখ্যা নয়। আবার এটি যেহেতু শূন্য অপেক্ষা বড়, তাহলে এটি ধনাত্মক সংখ্যা, তাহলে এটি ঋণাত্মক সংখ্যা নয় 12। আবার এটিকে যেহেতু p/q আকারে প্রকাশ করা গেলেও নিচের হর 1 হয়ে যাচ্ছে, তাই এটি সাধারণ ভগ্নাংশ সংখ্যা নয়। আবার এটিকে এইভাবেও আমরা লিখতে পারি, তাহলে এটি দশমিক ভগ্নাংশ সংখ্যা। আবার এখানে দেখা যাচ্ছে দশমিক বিন্দুর পরে শূন্য চলমান, অর্থাৎ অসীম পর্যন্ত, তাহলে এটি একটি অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা। আর যেহেতু আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা, তাহলে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা হতেই পারে না। আবার দশমিক বিন্দুর পরে যেহেতু শূন্য অসীম পর্যন্ত চলমান, তাহলে এটি সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যাও না। এইবার আসি 2/4 নিয়ে। এখানে এটি যেহেতু মিশ্র ভগ্নাংশ সংখ্যা, আর মিশ্র ভগ্নাংশ সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশিত করতে হলে আমরা জানি এটার সাথে এটা গুণ দিতে হয়, অর্থাৎ 5 দুগুণা 10, 10 আর 4 যোগ করলে 14 হয়, আর 5 নিচেই থেকে যাবে। যেহেতু 14কে 5 দ্বারা ভাগ দিলে আমরা দেখতে পাই একটি দশমিক ভগ্নাংশ সংখ্যা পাওয়া যাচ্ছে, যেখানে দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যার সীমা আছে, তাহলে এটি অবশ্যই একটি দশমিক ভগ্নাংশ সংখ্যা, আবার সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যাও। কিন্তু দশমিক বিন্দুর পরে যেহেতু কোনো সংখ্যায় আবৃত্ত হচ্ছে না, তাহলে এটি অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা নয়। আবার এটি অসীম অনাবৃত্তও নয়, কেননা এটি একটি সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। আবার 14কে 5 দ্বারা ভাগ দেওয়ার এখানে দেখা যাচ্ছে যে এটিকে p/q আকারে প্রকাশ করা যায়। যেমন 14কে 5 দ্বারা ভাগ দিলে এই বাটনটা টিপলে p/q আকারে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায়। আর মিশ্র ভগ্নাংশকে আবার আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। তাহলে অবশ্যই 14/5 এটি একটি p/q আকারে প্রকাশযোগ্য সংখ্যা, তাহলে এটি একটি মূলদ সংখ্যা। যেহেতু মূলদ সংখ্যা, তাহলে এটি অমূলদ সংখ্যা নয়। আবার যেহেতু 14/5 শূন্য অপেক্ষা বড়, তাহলে এটি একটি ধনাত্মক সংখ্যা, আর সকল ধনাত্মক সংখ্যাই ঋণাত্মক সংখ্যা নয়। আবার p/q আকারে যেহেতু প্রকাশ করা যায়, যেখানে হরটা 1-এর সমান নয়, তাহলে এটি একটি সাধারণ ভগ্নাংশ সংখ্যা। আবার এই সংখ্যার ক্ষেত্রে আমরা আসি। এখানে দেখা যাচ্ছে দশমিক চিহ্নের পরে কোনো
পৌনঃপুনিক চিহ্ন নেই, তাহলে এটি একটি সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। তাহলে এটি একটি সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। আর যেহেতু সসীম, তাহলে এটি অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যাও নাই, আবার অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যাও নাই। আবার 1.1234কে আমরা দেখতে পাচ্ছি যে p/q আকারে প্রকাশ করা সম্ভব, অর্থাৎ এটি একটি মিশ্র ভগ্নাংশের রূপ আমরা পেয়েছি, যেটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। তাহলে এটি অবশ্যই মূলদ সংখ্যা, যেহেতু p/q আকারে প্রকাশ করা যায়। আর সকল মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা নয়, কোনোটাই নয়। যেগুলো আমরা মূলদ সংখ্যা বলবো সেটি কখনোই অমূলদ সংখ্যা হবে না। আবার এটি শূন্য অপেক্ষা বড় হয় ধনাত্মক সংখ্যা, যেহেতু ধনাত্মক সংখ্যা তাহলে ঋণাত্মক সংখ্যা নয়। আবার যেহেতু এটিকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে আমরা এটার মান পাই 1/617 1/617 এটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে আমরা নিচে 1-এর সমান নয় এমন একটি সংখ্যা পাবো, অর্থাৎ 1.1234 এর হর 1-এর সমান নয়। তাহলে এটি একটি সাধারণ ভগ্নাংশ সংখ্যা। আর আমরা জানি সকল সাধারণ ভগ্নাংশ সংখ্যাকে দশমিকে রূপান্তর করা যায়। এইবার এই উদাহরণটা লক্ষ্য করলে দেখা যায় 0.323, অর্থাৎ দশমিক বিন্দুর পরে 3 হচ্ছে অনাবৃত্ত অংশ, 3 হচ্ছে অনাবৃত্ত অংশ, আর 2 আর 3 হচ্ছে আবৃত্ত অংশ, অর্থাৎ 2 3 2 3 এইভাবে চলমান। যেখানে দশমিক বিন্দুর পরে 3 হচ্ছে অনাবৃত্ত অংশ আর 2 3 চলমান, তাহলে এটি একটি অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা। এটি একটি অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা। যেহেতু আবৃত্ত, তাহলে এটি অনাবৃত্ত নয়। আবার এটি দশমিক ভগ্নাংশ সংখ্যাও বটে। আবার যেহেতু এটি অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা, তাহলে এটি সসীম নয়। আবার 0.323 যেহেতু একটি অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা, আর আমরা জানি এই অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যা থেকেই আসে, তাহলে এটিকে মূলদ সংখ্যাও বলা যায়। তাহলে আবার এটি যেহেতু মূলদ সংখ্যা, তাহলে এটি অমূলদ সংখ্যা নয়। আবার 0 অপেক্ষা বড় হয় ধনাত্মক সংখ্যা, আবার যেহেতু ধনাত্মক সংখ্যা, এটি ঋণাত্মক সংখ্যা নয়। আবার আমরা জানি সকল মূলদ সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হয় এটি সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা হবে, নয়তো এটি অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা হবে। যেহেতু এটি অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা, তাহলে এটি অবশ্যই p/q আকারে প্রকাশযোগ্য, তাহলে এটি সাধারণ ভগ্নাংশ সংখ্যাও হবে। এবার আসি 2 সমস্ত 3/2 নিয়ে। এটা কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব? 2 2 4, 4 আর 3 যোগ করলে হয় 7, 7/2। যেহেতু 7/2 p/q আকারে প্রকাশযোগ্য, তাহলে এটি মূলদ সংখ্যা। আবার এটি অমূলদ সংখ্যা নয়। আবার 0 অপেক্ষা বড় হয় ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা নয়। এটি আবার সাধারণ ভগ্নাংশ সংখ্যা, যেহেতু নিচের হর 1-এর সমান নয়। আবার এটিকে 7, অর্থাৎ 7কে 2 দ্বারা ভাগ দিলে 3.5 আসছে, যেটি কিনা সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যার ভিতরে পড়ে। আর যেহেতু এটি সসীম, তাহলে অসীম কোনোভাবেই নয়, অসীম অনাবৃত্তও নয়, অসীম আবৃত্তও নয়। এইবার আসি √2। আমরা জানি স্বাভাবিক সংখ্যা এমন যে পূর্ণবর্গ নয়, অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যা পূর্ণবর্গ নয়, যেমন 2কে আমরা বর্গ আকারে লিখতে পারবো না। যেহেতু পূর্ণবর্গ নয় এমন সংখ্যাকে বর্গমূল করার পরে আমরা অমূলদ সংখ্যা পাই, তাহলে √2 একটি অমূলদ সংখ্যা, আর সকল অমূলদ সংখ্যাই মূলদ সংখ্যা নয়। আবার √2 যেহেতু 0 অপেক্ষা বড়, তাই ধনাত্মক সংখ্যা আর ঋণাত্মক সংখ্যা নয়। আবার √2কে যেহেতু p/q আকারে প্রকাশ করা যায় না, যেমন 7কে 2 দ্বারা ভাগ দিলে এটি p/q আকারে প্রকাশযোগ্য। মিশ্রতে এসেছে, আমরা আবার সাধারণে পরিণত করতে পারবো। তাহলে 7কে 2 দ্বারা ভাগের যে ভগ্নাংশটা পাচ্ছে, অর্থাৎ 7/2, এটি একটি মূলদ সংখ্যা। আর যেহেতু আমরা √2কে p/q আকারে প্রকাশ করতে পারবো না, যেমন 1.4142 যতবারই টিপি না কেন এটা হবে না, তাহলে এটি একটি অমূলদ সংখ্যা। তাহলে এটি অমূলদ সংখ্যা হয়, এটি সাধারণ ভগ্নাংশ সংখ্যা নয়। আবার √2কে আমরা দশমিক ভগ্নাংশ সংখ্যা বলতে পারবো, কেননা এর মান দশমিকে আসছে। আর যেহেতু দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যার সীমা নেই, অর্থাৎ অসীম পর্যন্ত চলমান, তাহলে এটি একটি অসীম
অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা। অনাবৃত্ত কেন? কারণ দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যা আবৃত্ত হচ্ছে না, আর যেহেতু আবৃত্ত হচ্ছে না তাহলে এটি একটি অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা, যাকে অসীম বলা হচ্ছে। আর যেহেতু এটি একটি অনাবৃত্ত তাহলে অবশ্যই এটি আবৃত্ত নয়। আবার √2 কে যেহেতু ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে দশমিক বিন্দুর পরে সংখ্যা অসীম পর্যন্ত বিদ্যমান, তাহলে এটি সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যাও নয়। এইবার আসি √64 নিয়ে। 64 যেহেতু একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ আমরা 8কে স্কোয়ার করলে 64 পাই, তাহলে 64 হচ্ছে 8-এর বর্গরূপ। তাহলে যেহেতু 8 হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা, আবার সকল স্বাভাবিক সংখ্যা যদি এমন হয় যারা পূর্ণবর্গ, তাহলে তাদেরকে বর্গমূল করলে আমরা একটি পূর্ণ সংখ্যায় পাবো, যেখানে 64কে বর্গমূল করলে আমরা 8 পাই। আর যেহেতু 8 পেয়ে গিয়েছি, অর্থাৎ এটি একটি পূর্ণ সংখ্যা 8, তাহলে এটি কখনোই অমূলদ সংখ্যা নয়, এটি একটি মূলদ সংখ্যা। কারণ 8কে আমরা 8/1 এইভাবে লিখতে পারি। আবার যেহেতু 8/1 এখানে নিচের হরটা 1 হয়ে যাচ্ছে, তাহলে এটি সাধারণ ভগ্নাংশ সংখ্যা নয়। সেই সাথে এটি শূন্য অপেক্ষা বড় হয়, এটি ধনাত্মক সংখ্যা। আবার ধনাত্মক সংখ্যা হলে এটি ঋণাত্মক সংখ্যা নয়। আবার দশমিক ভগ্নাংশ সংখ্যাও বলতে পারবো, কারণ 8কে আমরা 8.00... এইভাবে লিখতে পারি। যেহেতু শূন্য আবৃত্ত হচ্ছে, তাহলে এটি একটি অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা। আর সকল অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা অনাবৃত্ত নয়, অর্থাৎ এটি অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা নয়। আবার এখানে যেহেতু দশমিক বিন্দুর পরে শূন্য অসীম পর্যন্ত চলমান, তাহলে এটি সসীম নয়। এবার আসি 0.5 পৌনঃপুনিক 7 পৌনঃপুনিক নিয়ে। তাহলে এটি 5 7 5 7 5 7 এইভাবে চলমান আছে। যেহেতু আমরা জানি সকল মূলদ সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে দুটি ভাগ পাওয়া যায়, যেখানে একটি হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা, অপরটি হচ্ছে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা। তাহলে 0.5 পৌনঃপুনিক 7 পৌনঃপুনিক হচ্ছে একটি মূলদ সংখ্যা। আবার যেহেতু মূলদ সংখ্যা, তার মানে এটিকে p/q আকারে প্রকাশ করা যায়, তার মানে এটি সাধারণ ভগ্নাংশ সংখ্যা। আর যেহেতু এটি একটি মূলদ সংখ্যা, তাহলে অমূলদ সংখ্যা নয়। আবার এটি শূন্য অপেক্ষা বড় হয়, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা নয়। আবার এটিকে যেহেতু p/q আকারে প্রকাশ করা যায়, কারণ আমরা জানি অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যার একটি অংশ, তাহলে অবশ্যই এটি সাধারণ ভগ্নাংশ সংখ্যা হবে। এখানে দেখা যাচ্ছে যে যেহেতু আমার এমন একটি মান এসেছে যা 0.something, অর্থাৎ 5 7 5 7। আবার আমরা জানি এখানে যেহেতু দেখা যাচ্ছে 0.5757 এমন একটি আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা এসেছে, তাহলে এটি অবশ্যই এটি সাধারণ ভগ্নাংশ সংখ্যা। কেননা এখানে আমরা বুঝতে পারছি যে এর নিচে, অর্থাৎ এই ভগ্নাংশ সংখ্যাকে, অর্থাৎ এই দশমিক ভগ্নাংশ সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলে এখানে হরের মান 1-এর সমান নয় এমন একটি সংখ্যা আসে। কেননা আমি যদি একটি সংখ্যা ধরি, 7কে যদি 5 দ্বারা ভাগ দিই তাহলে 1.4 আসছে। এবার 7কে যদি 1 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু 7 আসছে। তাহলে 7কে যদি আমি 7-এর বেশি সংখ্যা দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু 0.something আসছে। তাহলে অবশ্যই বলা যায় এই ভাগের নিচের সংখ্যাটা এমন একটা সংখ্যা হতে হবে যা উপরের সংখ্যা অর্থাৎ লব অপেক্ষা বড়, তাহলে আমরা বলতে পারবো যে 0.something আসবে। তাহলে এখানে বলা যায় যেহেতু 0.something একটি দশমিক সংখ্যা এসেছে, তাহলে নিচের হরটা অবশ্যই 1-এর সমান নয়, তাহলে এটি সাধারণ ভগ্নাংশ সংখ্যা। আবার এটিকে দশমিকে যেহেতু দেখা যাচ্ছে, তাহলে এটি একটি দশমিক ভগ্নাংশ সংখ্যা। যেহেতু আবৃত্ত হচ্ছে, তাহলে এটি অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা। আর যেহেতু আবৃত্ত, তাহলে অনাবৃত্ত নয়। আবার যেহেতু অসীম আবৃত্ত, তাহলে এটি সসীমও নয়। আমি আবার বলি, কোনো সংখ্যা যেমন ধরো 8কে যদি আমি 2 দ্বারা ভাগ দিই তাহলে ভাগফল হয় 4। আবার 8কে যদি আমি 5 দ্বারা ভাগ দিই ভাগফল হয় 1.6, অর্থাৎ যত সংখ্যা বাড়াচ্ছি তত দশমিক সংখ্যা পাচ্ছি। আবার 8কে যদি আমি 8-এর বেশি বড় সংখ্যা দ্বারা ভাগ দিই, যেমন 78, তাহলে আরও ছোট ভাগফল আমরা পাচ্ছি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে লব অপেক্ষা হর নিশ্চয় বড় হতে হবে 0.something কোনো ভগ্নাংশ সংখ্যা পেতে হলে। তাহলে যেহেতু লব অপেক্ষা হর অবশ্যই বড়, তাহলে এই হরটা অবশ্যই 1-এর সমান নয় এমন একটি সংখ্যা। তাহলে 0.57 এর ক্ষেত্রেও এখানে নিচের হরটা যেটা আছে সেখানে হর 1-এর সমান নয় এমন একটি সংখ্যা। যেহেতু 1-এর সমান নয়, তাহলে এটি একটি সাধারণ ভগ্নাংশ সংখ্যা। আশা করি আমরা এই চার্টের বিষয়টা বুঝতে পারছি। এবার আমরা
পৃষ্ঠা 4-এর এই অঙ্কটা সমাধান করব। এখানে বলা হয়েছে √3 এবং 4-এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। এখন আমরা অমূলদ সংখ্যার সংজ্ঞা হতে জানি যে সকল সংখ্যা p/q আকারে প্রকাশ করা যায় না এবং যাদেরকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে একটি অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ পাওয়া যায় তারাই হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমরা এখন অঙ্কটা সমাধান করি। আমরা প্রথমে √3 আর 4-এর দশমিক মান বের করে নেব। √3-কে দশমিক সংখ্যায় প্রকাশ করলে আমরা পাই 1.732050808, অর্থাৎ 1.732050808। তাহলে এখানে দেখা যাচ্ছে √3-কে দশমিক ভগ্নাংশ সংখ্যায় প্রকাশ করলে আমরা পাই 1.732050808। এখন 4-কে যদি আমরা দশমিক সংখ্যায় প্রকাশ করি আমরা এইভাবে লিখতে পারি 4.00... তো এইভাবে না লিখে আমরা এইভাবেই প্রকাশ করি 4। এখন বলেছে √3 ও 4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। আমি যদি তোমাকে বলি 1 থেকে 5-এর ভিতরে দুইটি পূর্ণ সংখ্যা নির্ণয় করো, তাহলে তুমি অবশ্যই আমাকে উত্তর দিবে 3 ও 4, যেখানে 3 1 অপেক্ষা বড়, আবার 4 3 অপেক্ষা বড়, আবার 5 অপেক্ষা এই 3 ও 4 উভয়ই ছোট। তাহলে বলতে পারি এই 3 আর এই 4 1 আর 5-এর মধ্যে অবস্থিত। তাহলে আমাদের এইভাবেই দুইটি সংখ্যা বের করতে হবে, যে দুইটি সংখ্যা অমূলদ হবে। এখানে যেহেতু পূর্ণ সংখ্যা দিয়ে বোঝালাম, আমাদের সেম প্রসেসে এমনভাবে বের করতে হবে যে দুইটি সংখ্যা অমূলদ হবে, যেটা কিনা √3 ও 4-এর ভিতরে হবে। এখন আমরা যদি দুইটি অমূলদ সংখ্যা ধরে নিই, যার একটি হচ্ছে a, অপরটি হচ্ছে b, যার একটি হচ্ছে a, অপরটি হচ্ছে b। তাহলে a এর মান যদি আমরা বের করতে চাই তাহলে আমরা a কে এইভাবে লিখতে পারি √3 + 1। আমি বলছি কেন লিখলাম, কেননা এটা যেহেতু √3 এর দশমিক মান, এই দশমিক মানের সাথে যদি আমি 1 যোগ করি কত হয় 2.732050808, যেটি হচ্ছে 2.732050808। আবার আমি এই b এর মান বের করার সময় যদি এই √3 এর সাথে যদি 2 যোগ করি, যেমন ধরো √3 + 2, তাহলে আমাদের মান আসছে 3.732050808। আর যেহেতু আমাদের বলা হয়েছে যে √3 আর 4-এর ভিতরে দুইটি অমূলদ সংখ্যা বের করতে, তাহলে এইটিও অমূলদ সংখ্যা, এইটিও অমূলদ সংখ্যা। কারণ যদি কোনো অমূলদ সংখ্যার সাথে কোনো স্বাভাবিক সংখ্যা, কোনো স্বাভাবিক সংখ্যা যেমন 1 2 যোগ বা বিয়োগ করা হয়, তাহলে সেই যোগফল বা বিয়োগফল যাই করো না কেন তুমি, সেটা অমূলদ সংখ্যাই হবে। তাহলে বলা যায় a এর মান বের করার সময় √3 এর সাথে 1 যোগ করার মাধ্যমে আমরা যেই মানটা পেয়েছি এটিও একটি অমূলদ সংখ্যা। আবার b এর মান বের করার সময় √3 এর সাথে 2 যোগ করার কারণে যেই মানটা পেয়েছি এটিও একটি অমূলদ সংখ্যা। এখন প্রশ্ন হলো, প্রথমটির ক্ষেত্রে 1 যোগ করলাম, দ্বিতীয়টির ক্ষেত্রে আবার 1 যোগ না করে 2 যোগ কেন করলাম? কারণ দ্বিতীয়টির ক্ষেত্রে লক্ষ্য করো, আমি যদি এখানে আবার 1 যোগ করতাম তাহলে a আর b তো সমান হয়ে যেত। এই জন্য এই দ্বিতীয় সংখ্যার সাথে আমি 1 বেশি যোগ করলাম, যেহেতু a আর b সমান নয়, যেহেতু a is not equals to b। আর আমাদের যেহেতু দুইটি ভিন্ন আলাদা আলাদা অমূলদ সংখ্যা বের করতে বলেছে, তাই এই √3 এর সাথে একটা আলাদা সংখ্যা যোগ করলাম, যার মাধ্যমে a এর মান পেলাম। আবার এই √3 এর সাথে আবার আরেকটা আলাদা সংখ্যা যোগ করলাম, যার কারণে আমরা b এর মান পেলাম। এইবার দেখা যাচ্ছে যে এখানে 2.7320 আর 3.7320 √3 আর 4-এর ভিতরে পড়ছে। খেয়াল করে দেখো a এর মান এই √3 অপেক্ষা বড়,
আবার এই বি এর মান এই এ এর মান অপেক্ষা বড়, আবার এই বি এর মান অপেক্ষা এই 4 এর মান বড়। তাহলে আমরা লিখতে পারি যে √3 ইজ লেস দ্যান এ, আবার এ ইজ লেস দ্যান বি, আবার বি ইজ লেস দ্যান 4। তাহলে দেখা যাচ্ছে যে √3 ইজ লেস দ্যান এর মান আমরা বসাতে পারি 2.73, দুইটি সংখ্যা ধরলাম। আবার বি এর মান বসাতে পারি 3.73, আবার এখানে 4 নামিয়ে দিই। যেহেতু √3 আর 4-এর ভিতরে এই দুইটি সংখ্যা পড়ছে, যা আমরা এই উদাহরণ থেকে বুঝতে পেরেছিলাম, তাহলে আমরা বলতে পারি 2.73 আর 3.73 অবশ্যই √3 ও 4-এর ভিতরে অবস্থিত এমন দুইটি অমূলদ সংখ্যা। আর আমরা এদেরকে কেন অমূলদ সংখ্যা বলছি? কারণ তুমি একটি অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যার সাথে যাই যোগ দিবা না কেন, সেটি একটি অমূলদ সংখ্যাই হবে। যেমন 2কে যদি রুট করো, এই √2 এর সাথে তুমি 2 যোগ দাও বা 3 যোগ দাও বা 88 গুণ করো, এটি অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যাই হবে। তাহলে আমরা বলতে পারি এ এর মান বের করার সময় আমরা শর্ত অনুযায়ী √3 এর সাথে 1 যোগ করেছি, কারণ 1 যোগ করার মাধ্যমেই আমরা এ এর মান √3 অপেক্ষা বড় হবে। আবার বি এর মান বের করার ক্ষেত্রে √3 এর সাথে 2 যোগ করেছি, কারণ শর্ত অনুসারে এটি যেহেতু অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যার সাথে যত কিছু যোগ বিয়োগ করো না কেন, এটি একটি প্রথমত অমূলদ সংখ্যাই পাওয়া যাবে। তাহলে √3 এর সাথে 2 যোগ করলে অমূলদ সংখ্যা পাচ্ছি, যেটি কিনা আবার এ অপেক্ষা বড়। তাহলে বলতে পারি অবশ্যই 2.73 ও 3.73 অবশ্যই √3 ও 4-এর মধ্যে অবস্থিত। অতএব এ ও বি নির্ণেয় অমূলদ সংখ্যা। এখানে আমরা একটা বিষয় মাথায় রাখব, অমূলদ সংখ্যা যেহেতু অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা, তাই এর সাথে যাই যোগ অথবা বিয়োগ অথবা গুণ অথবা ভাগ করা হোক না কেন, প্রাপ্ত উত্তরটি সর্বদা অমূলদ সংখ্যায় পাওয়া যাবে। প্রাপ্ত উত্তরটি সর্বদা অমূলদ সংখ্যায় পাওয়া যাবে। তাই আমরা একটু বুদ্ধি খাটিয়ে দেখলাম যে √3 এর মানের সাথে যদি আমরা 1 যোগ করি, আবার √3 এর মানের সাথে যদি 2 যোগ করি, তাহলে দুইটি ভিন্ন ভিন্ন অমূলদ সংখ্যা পাওয়া যাবে, যেটির প্রথমটি হচ্ছে √3 অপেক্ষা বড়, আবার দ্বিতীয়টি হচ্ছে √3 অপেক্ষাও বড়, আবার এ অপেক্ষা বড়, কিন্তু আবার 4 অপেক্ষা ছোট। তাহলে যেহেতু যত কিছুই হোক না কেন √3 আর 4-এর ভিতরেই এই এ আর এই বি দুইটি সংখ্যা পাওয়া যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি √3 এবং 4-এর ভিতরে অবস্থিত দুইটি অমূলদ সংখ্যা হচ্ছে 2.73 ও 3.73। আবার আমি বলি বিষয়টা, এখানে 1 আর 2 যোগ করার কারণ, যেহেতু আমরা জানি অমূলদ সংখ্যার ক্ষেত্রে যাই যোগ করো, ভাগ করো বা গুণ করো, প্রাপ্ত যোগফল, ভাগফল, বিয়োগফল, গুণফল, সেই উত্তরটি একটি অমূলদ সংখ্যায় পাওয়া যাবে। তাহলে √3 সাথে 1 যোগ করলাম, কারণ যেহেতু √3 অপেক্ষা বড় হতে হবে, কারণ √3 অপেক্ষা ছোট হয়ে গেলে তো আর আমরা সেইটা অমূলদ সংখ্যা পাচ্ছি ঠিকই, কিন্তু সেটি তো আর √3 আর 4-এর ভিতরে পড়ছে না। তাই এর মানের ক্ষেত্রে √3 সাথে 1 যোগ করেছি, আবার বির ক্ষেত্রেও সেম, √3 সাথে আমরা 2 যোগ করেছি। যেহেতু 2 যোগ করাই লাগবে, কারণ 2 যদি বিয়োগ করে ফেলতাম তাহলে তো সেইটা এই দিকে চলে যেত, অর্থাৎ √3 এর নিচে চলে যেত। তাই আমরা এমন দুটি সংখ্যা দ্বারা এর মান আর বির মান বের করেছি, যাদের সীমা √3 আর 4-এর ভিতরেই পড়ে, 4-এর বেশিও না হয়, আবার √3 এর কমও না হয়।
চারের বেশিও না হয় আবার √3 এর কমও না হয়। কেননা √3-র সাথে যদি আমি 5 যোগ করতাম তাহলে কিন্তু 5.7320 হয়ে যেত, তখন কিন্তু 4-এর বেশি হয়ে যেত। আবার √3 এর সাথে যদি আমি 1 বিয়োগ করতাম তাহলে কিন্তু 0.7320 হয়ে যেত, তাহলে এটা কিন্তু √3 এর নিচে চলে যেত। তাহলে কিন্তু সেই দুইটি অমূলদ সংখ্যা √3 আর 4-এর ভিতরে হতো না। তাই জন্য আমরা এ আর বি এর মান বের করার ক্ষেত্রে একটির সাথে 1 যোগ করেছি আর একটির সাথে 2 যোগ করেছি পর্যায়ক্রমে, যাতে পর্যায়ক্রমে পরপর দুইটি অমূলদ সংখ্যা পাওয়া যায়, যেটি কিনা আবার √3 আবার 4 দুইটা সংখ্যার ভিতরেই পড়ে। সেই হিসাবে আমরা দেখলাম 1 আর 2 যোগ করাই বেটার হবে। তাহলে আমরা বুঝতে পারলাম, যেমন ধরো √3, এটিকে যদি আমি দশমিক ভগ্নাংশ সংখ্যায় প্রকাশ করি তাহলে এটা পাই, এটির সাথে যদি আমি 2 যোগ করি তাহলে এটি পাই, এটিও কিন্তু অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যায়। আবার এর সাথে যদি আমি গুণ 2 করি, আবার এটিও কিন্তু অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যায়। আবার এটির সাথে যদি আমি 2 ভাগ করি বা 8 ভাগ করি তাহলে এটিও কিন্তু অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যায়। তাহলে বলা যায় অমূলদ সংখ্যার ক্ষেত্রে যাই করা হোক না কেন সেটিকে অমূলদ সংখ্যাই পাওয়া যায়। তাহলে এর মানও একটি অমূলদ সংখ্যা, বি এর মানও একটি অমূলদ সংখ্যা, যেটি কিনা √3 ও 4-এর ভিতরে অবস্থিত। আশা করি আমরা আজকের এই অঙ্কটা বুঝতে পারছি। আবার এখানে √3 ও 4-এর ভিতরে তুমি বলতে পারো অসংখ্য অমূলদ সংখ্যা আছে, কেননা √3 ও 4-এর ভিতরে অমূলদ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আমি যদি এর মান বের করি, তখন আমি এর মান বের করার ক্ষেত্রে √3 এর সাথে 0.001 যোগ করতে পারতাম, অথবা 0.01 যোগ করতে পারতাম, অথবা 0.03 যোগ করতে পারতাম। আবার বির মান বের করার ক্ষেত্রে 0.07 যোগ করতে পারতাম, অথবা বিভিন্ন সংখ্যা যোগ করতে পারতাম, যেটা কিনা আমাদের √3 আর 4-এর ভিতরে পড়ছে এমন যে কোনো সংখ্যা হইলেই হবে। তাহলে আমরা √3 ও 4-এর ভিতরে এমন অসংখ্য দশমিক ভগ্নাংশ সংখ্যা বের করতে পারবো। তাহলে এভাবে √3 ও 4-এর মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা বের করা সম্ভব। আমি বিষয়টা আরেকবার বলি, যেমন √3 এর সাথে যদি তুমি 0.05 যোগ করতে তাহলে একটা দশমিক সংখ্যা পেতে, যেটি কিনা √3 অপেক্ষা বড়। আবার √3-এর সাথে যদি তুমি 0.07 যোগ করতে তাহলে এটি আবার √3 অপেক্ষা বড়। আবার এর মানে থেকে আবার এটা বড় হচ্ছে, যেটি কিনা √3 আর 4-এর ভিতরে পড়ছে। √3 ও 4-এর মধ্যে এমন অসংখ্য অমূলদ সংখ্যা পাওয়া সম্ভব। যেমন ধরো √3 আমি ক্যালকুলেশন করলাম, এর সাথে তুমি যোগ দিলে 0.2, তাহলে একটা অমূলদ সংখ্যা পেলে। আবার √3 এর সাথে তুমি এবার যোগ দিলে 0.3, তাহলে আবার আর একটা সংখ্যা পেলে। এইভাবে কিন্তু তুমি শর্ত মেনটেন করে 0.3 হোক 0.2 হোক, মানে প্রথম সংখ্যাটা একটু ছোট যোগ করবা, তারপরের সংখ্যাটা তার থেকে একটু বড় আকারে যোগ করবা, তাহলে আমরা এইভাবে অসংখ্য সংখ্যা পেয়ে যাব। √3 আর 4-এর ভিতরে যেই দুইটি সংখ্যা পড়বে তারা কিনা অমূলদ সংখ্যা হবে। আবার আমি বলি √3 এর সাথে তুমি 0.7 যোগ করলে, আবার √3 এর সাথে তুমি 0.8 যোগ করলে, এই দুইটি সংখ্যাই কিন্তু অমূলদ সংখ্যা। এই যেটা কিনা 2.43 আর একটা হচ্ছে 2.53। 2.43 অপেক্ষা কিন্তু 2.53 বড়, তাহলে এই অনুযায়ী আমরা পাচ্ছি। তাহলে এই দুইটি সংখ্যা আবার √3 আবার 4-এর ভিতরে অবস্থিত, যেটি হচ্ছে 2.53 আবার আরেকটি 2.43। তাহলে এইভাবে অসংখ্য অমূলদ সংখ্যা বের করা যাবে। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো।